আপনি যে স্টক যে প্রাইসে কিনবেন আমি এই স্টক এই প্রাইসে কিনবো না। আপনি যত টাকা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবেন, যত পার্সেন্ট অফ ইউর টোটাল ওয়েল, আই এম নট সাপোজ টু ডু দ্যাট। আমি কি কিনবো? আমি ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড কিনবো। আমরা পারফর্ম করি না, পারফর্ম করলে আমরা ডিভিডেন্ড দিই না। দেখুন কত আনফর্চুনেট, বিনিয়োগকারীরা কিছু পায় না। যেখানে স্পষ্ট কোম্পানি আইনে বলা আছে যে আউট অফ ইউর ইনকাম 30% মাস্ট বি পেইড অফ। তুমি তোমার শেয়ার হোল্ডারদেরকে মাস্ট 30% ডিভিডেন্ড তুমি দিবা। বেশ কিছু কোম্পানি আছে যারা ইনকাম করে প্রচুর, কিন্তু দেয় হচ্ছে 8 টাকা ইপিএস। আমি নাম বলবো না কোম্পানি, এগুলো আমার মুখস্থ, যদি আমি এগুলো নিয়ে কাজ করি। 8 টাকা ইপিএস, সে 1 টাকা ডিভিডেন্ড দেয়। 8 টাকা ইপিএস তার মিনিমাম 24% ডিভিডেন্ড দেওয়ার কথা, সে দিচ্ছে 10% ডিভিডেন্ড। সে এখানে না দিয়া বাকি টাকার উপর গভর্নমেন্টকে আবার 10% ট্যাক্স দিবে। গভর্নমেন্টকে ট্যাক্স দিবে কিন্তু বিনিয়োগকারীরা পয়সা দিবে না। আপনার শেয়ার হোল্ডারদের প্রতি কোনো ধরনের কোনো আপনার কাজ করে? আপনি ওন করেন শেয়ার হোল্ডারদেরকে? করেন না তো। আমি সবচেয়ে বেশি দোষ দিয়ে হচ্ছে লিস্টেড কোম্পানিগুলোকে। অনেস্টলি স্পিকিং, আমাকে অনেকে অনেকভাবে বলতে পারে এটা যে আমি করছি, আমি সবচেয়ে বেশি দোষ দিয়ে হচ্ছে লিস্টেড কোম্পানিগুলো। লিস্টেড কোম্পানি ইজ নট ফলোইং গুড গভর্নেন্স, অথবা যদি গুড গভর্নেন্স ফলো করে তারা শেয়ার হোল্ডার ওরিয়েন্টেড না। একটা কোম্পানি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অত্যন্ত প্রমিজিং কোম্পানি ছিল, সে করলো কি আমার বাড়ির সামনে, আপনার বাড়ির সামনে আপনার ওই ডিপার্টমেন্টাল স্টোর দিয়ে ওখানে শত শত কোটি টাকা লস করে বসে আছে এবং স্টিল লস করতেছে। এই সারা বছরের এই ইনকাম শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড তখন দেয় নাই, সবটাকে অ্যাকুমুলেটেড প্রফিট সে আমার বাড়ির সামনে দেখবেন একটা ডিপার্টমেন্টাল স্টোর আপনার বাড়ির সামনে দিয়া ওখানে হিউজ টাকার লস, দোকান চলে না, ফিক্সড ইনভেস্টমেন্ট। সো আপনি ওই শেয়ার হোল্ডার ওরিয়েন্টেড যদি না হয়, আপনি যদি মানুষকে রেসপেক্ট না করেন ইনভেস্টরদেরকে, তাহলে আপনি কীভাবে করেন? কারণ ইনভেস্টররা কিন্তু আপনাকে ট্রাস্ট রাখছে। আজকে যে দেখেন, আপনি যদি পৃথিবীর সবচেয়ে রিচেস্ট পার্সনগুলো যদি দেখেন, আপনি দেখেন তারা কারা, তাদের প্রত্যেকটা অ্যাসেট গণনা করা হয় যে এলন মাস্কের আপনি কালকে কত উঠছে তার 800 বিলিয়ন বিকজ অফ শেয়ার প্রাইস, এবং তার কোম্পানি ইজ গোয়িং টু বি লিস্টেড আফটার 2 months। আপনি দেখুন শুধু স্পেস এক্সের প্রাইস কত উঠে, তখন এটা তার হবে 1000 বিলিয়নের উপর চলে যাবে তার অ্যাসেটের ভ্যালু বিকজ অফ ইনকাম, এবং ওখানে গুড গভর্নেন্স আপনার আছে। কিন্তু আমাদের এখানে বিনিয়োগকারীরা সেটা বুঝলেনই না, এবং লিস্টেড কোম্পানিগুলো বুঝলেন না যে আমি যদি গুড গভর্নেন্স ফলো করি, আমার শেয়ারের প্রাইস যদি বাড়ে তাহলে তো আমার ওয়েলথ বাড়বে, যেটা আমরা ক্লাসে পড়াই। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে এটা হয়নি আর কি। এটা বড় ধরনের ব্যর্থতা আমাদের, ঠিক আছে? এটা ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটা কমপ্লিট ফেইলিওর অফ অল ইন্টারমিডিয়েটস ইনক্লুডিং আজ অলসো। আমরা বিভিন্ন জায়গায় কথা বলি, হয়তো আমাদের কথা মানুষ শুনতে চায় না, যে ওরা বক করে ওরা শিক্ষক মানুষ, ওরা এরকমই করবে, বাধ্য এগুলো শোনার দরকার নেই। যদি শুনতো তাহলে তার মানুষ এই সমস্ত শেয়ারগুলোকে এত হাই প্রাইসে কিনতো না। ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি আমার সফটনেস আছে, বাট সবার জন্য না। আমি প্রায় সময় বলি যে ওনাদের মধ্যে বড় একটা অংশ আছে, তাদের মধ্যে গ্রিডিনেস হিউজ। 20 টাকার সময় শেয়ার কিনে না, 100 টাকার সময় শেয়ার কিনে তারপরে গভর্নমেন্টকে গালি দেয়। গভর্নমেন্টকে গালি দেওয়াটা হয়তো বা আপনার ঠিক আছে, কিন্তু আপনার টাকাটা কি এর মাধ্যমে চলে আসবে না তো। আপনি তো আপনার কষ্টার্জিত পয়সা আপনি হারিয়েছেন, তাই না? এবং আমরা যেটা ক্লাসে পড়াই পার্সোনাল ফাইন্যান্স, এখানে আমরা বারবার বলি যে বাবা, তোমার যদি 100 টাকা থাকে, তুমি সবার আগে দেখবা তোমার এজ কত, তুমি রিস্ক নিতে পারবা কিনা। তুমি মিস্টার এক্সকে দেখছো এই শেয়ার কিনছে, ডিফারেন্সটা কি দেখুন আপনি। স্টক মার্কেটে যারা আসে, সেম ইন্ডিভিজুয়াল, আমি সবসময় বলি, সে যখন জমি কিনে সাভারে, সে প্রথমে নিজে যায়, ফ্রেন্ডদেরকে নিয়ে যায়, মা বাবাকে নিয়ে যায়, লয়ারকে নিয়ে যায়, আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে ভাই এই জমিটার মধ্যে কোনো ডিসপিউট আছে কিনা, ইজ দেয়ার এনি ডিসপিউট। কনফার্ম হয়ে দামাদামি করে তারপর 6 মাস লাগিয়ে শেয়ার কিনে, জমিটা কিনে। সেম ইন্ডিভিজুয়াল সারা রাত্রে অ্যানালাইসিস করে আমি এক্স কোম্পানি শেয়ার কিনবো, সকালবেলা মতিঝিল গিয়ে দেখে সবাই ওয়াই কোম্পানি শেয়ার কিনছে, ড্রাম করে সে ওয়াই কোম্পানি শেয়ার কিনে বসে থাকে। সে একবারও চিন্তা করে না যে ওর জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট মে নট বি ফর মি, বিকজ আমার এজ 45, আপনার এজ তো 30। আমি যে রিস্ক নিতে পারবো, আপনি তো আমার চেয়ে বেশি রিস্ক নিতে পারবেন, কারণ ইউ হ্যাভ দ্য চান্স টু রিকভার। আপনি যে স্টক যে প্রাইসে কিনবেন আমি এই স্টক এই প্রাইসে কিনবো না। আপনি যত টাকা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবেন, যত পার্সেন্ট অফ ইউর টোটাল ওয়েল, আই এম নট সাপোজ টু ডু দ্যাট। আমি কি কিনবো? আমি ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড কিনবো, যেটা ভাই বললেন। বিকজ গভর্নমেন্ট তো আপনাকে যেটা সবচেয়ে আপনাকে সেফ দেবে, কারণ ওখানে আপনি গভর্নমেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু রিপ্রিন্ট দ্য মানি। গ্রিস একটা কেস হয়েছে, শ্রীলঙ্কা রিকভার করেছে। তো এই জন্য ট্রেজারি দেখুন, কয়েকদিন আগে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ডের রেট ছিল 13%। কখন 13% হয় আপনি আমাকে বলেন তো? 12.8% আমি নিজেই কিনেছি ট্রেজারি বন্ড। তো সেখানে ক্যাপিটাল মার্কেট কি ফ্লারিশ করবে?
আচ্ছা, আপনি বলছিলেন গ্রিডি ইনভেস্টরস, নট সবাই না, but কিন্তু একটা majority এই অংশটাকে নিয়ন্ত্রণ করার কোনো পদ্ধতি বা আপনার কোনো সাজেশন আছে? দুটো ইনস্টিটিউট আছে যারা সারা বছর এই ওনাদেরকে পড়ালেখা করানো হয় ফ্রি অফ কস্ট, যে প্লিজ আসো তোমরা শিখো, তোমরা এই জায়গায় ইনভেস্ট করো না। কিন্তু হয় কি, ওনারা সারাদিন দেখে যে, আবার ওনাদেরকে আপনি দোষ দিতে পারেন, কারণ কি জানেন, ওনারা ফান্ডামেন্টাল স্টক কিনে না, বছরের পর বসে থাকে, ওগুলো আবার বাড়েও না। তখন দেখে ও নাম না জানা কোম্পানি এক্স কিনতেছে, ওয়াই কিনতেছে, বড় ভাই কিনতেছে, দেখে সে ওই স্ক্রিপ্ট কেনে, কিন্তু কেনার পর আলটিমেটলি তো টাকা লস করে। বাই যে শেয়ার কিনবে, এই শেয়ার তো আমি কিনতে পারবো না। হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু টেক দ্য রিস্ক, মে নট বি ফর মি ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট।